আমাদের আজকের ক্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকটি নিয়ে। আমি আজকের ক্লাসে মুকুট নাটকের গঠন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকটি বোলপুর ব্রহ্মচর্যাশ্রমের বালকদের অভিনয়ের জন্য রচিত। একই বিষয় নিয়ে তিনি রচনা করেছেন ছোট গল্প মুকুট। কৈলাস সিংহ মহাশয়ের কাছ থেকে মূল উপাদান সংগ্রহ করে আরাকান রাজ প্রেরিত ত্রিপুরেশ্বরের প্রতি নিজ আনুগত্যের স্বরূপ মুকুট গল্পের বিষয়টি নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রসাশ্রিত করে মুকুট নাটকটি রচনা করেছিলেন। এটি স্বাধীন ত্রিপুরার ইতিহাসের উপর প্রতিষ্ঠিত সৌভ্রাতৃত্ব ও ভ্রাতৃবিদ্বেষের কাহিনী। 1908 সালে এটিকে বোলপুর ব্রহ্মচর্যাশ্রমের বালকদের অভিনয়ের জন্য নাটক রূপে পরিবর্তিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ত্রিপুরার রাজবাড়ির সিংহাসন লাভের দ্বন্দ্বের পটভূমিকায় কবি এর মধ্যে বালক মনের উপযোগী মহান আত্মত্যাগের কাহিনী লিখেছেন। মুকুট মাত্র 3টি অঙ্কে রচিত একটি ক্ষুদ্র নাটক। এর প্রথম অঙ্কে 3টি, দ্বিতীয় অঙ্কে 6টি এবং তৃতীয় অঙ্কে 3টি, মাত্র 12টি দৃশ্য রয়েছে। এর অন্তর্গত চরিত্রগুলি হল মহারাজা অমরমাণিক্য, যুবরাজ চন্দ্রমাণিক্য, মধ্যম রাজকুমার ইন্দ্রকুমার, কনিষ্ঠ রাজকুমার রাজধর, রাজকুমারদের মামাতো ভাই ধুরন্ধর, সেনাপতি ঈশা খাঁ এবং আরাকান রাজ। 1908 সালের 31শে ডিসেম্বর যখন মুকুট নাটকটি প্রথম ছাপা হয়েছিল, তখন এর প্রথম পৃষ্ঠায় লেখা হয়েছিল, বোলপুর ব্রহ্মচর্যাশ্রমের বালকদের দ্বারা অভিনীত হইবার উদ্দেশ্যে বালক পত্রে প্রকাশিত মুকুট নামক ক্ষুদ্র উপন্যাস হইতে নাট্যীকৃত। অর্থাৎ রচয়িতার নির্দেশ অনুসারে এটি ক্ষুদ্র উপন্যাস। 1909 সালের মার্চ মাসে একটি চিঠিতে রবীন্দ্রনাথ লিখলেন, ছোট ছেলেরা মুকুট অভিনয়ের জন্য প্রস্তুত হইতেছে, তা ছুটির অনতি পূর্বেই হইবে। ত্রিপুরার রাজা অমরমাণিক্য ও তার পুত্রদের কাহিনী নিয়ে রচিত রবীন্দ্রনাথের মুকুট। সেনাপতি ঈশা খাঁ রাজকুমারদের যুদ্ধ বিদ্যার শিক্ষা গুরু। ঈশা খাঁ অমরমাণিক্যকেও বাল্যকালে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছেন। দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের পথে কর্ণফুলী নদী পার হয়ে আরাকানের মগ সেনাদের আক্রমণ করে যুদ্ধ শুরু হলো। মাঝপথে রাজকুমার রাজধর ছল চাতুরীর মাধ্যমে আরাকান রাজের সঙ্গে গোপনে সন্ধি করলেন। রাজধর যুদ্ধ জয়ের চিহ্ন স্বরূপ মুকুট নিয়ে সগৌরবে রাজধানী উদয়পুরে এসে বললেন, এই দেখো, আমার জন্যই এই মুকুট, আমি নেব। ত্রিপুরার দ্বারা আরাকান যুদ্ধ জয়ে প্রজারা খুশি হলেও রাজধরের স্বার্থপরতা এবং দাম্ভিকতা মন্ত্রী পরিষদ ও প্রজা সাধারণ মেনে নিলেন না। তাই সাধারণ প্রজারা সেটা মেনে নিল না। তাই রাজমুকুট মহারাজের হাতেই অর্পণ করা হলো। এই ঘটনায় রাজধর খুবই ক্ষুব্ধ হলেন এবং গোপনে আরাকান শিবিরে দূত পাঠিয়ে জানিয়ে দিলেন যে পুনরায় ত্রিপুরা আক্রমণ করার জন্য। এই খবর পেয়ে আরাকান বাহিনী নতুনভাবে ত্রিপুরা আক্রমণ করে। যুদ্ধে ত্রিপুরা বাহিনী পিছু হটে যায়। রাজধানীতে এই খবর পৌঁছলে বৃদ্ধ মহারাজ অমরমাণিক্য পরাজয়ের গ্লানিতে ও অপমানে রাজধানী থেকে পালিয়ে যান এবং মনু নদীর ঘাটে আত্মবিসর্জন দেন। পরে রাজধর রাজা হন। গল্প অনুসারে
মাত্র 3 বছর রাজত্ব করার পর রাজধর গোমতী নদীতে নৌকাডুবিতে প্রাণ হারান। কিন্তু প্রকৃতপক্ষে রাজধর 13 বছর রাজত্ব করেছিলেন। আবার মুকুট নাটকের ক্ষেত্রে দেখা যায় এর প্রথমেই রয়েছে নাটকের কুশীলব পরিচিতি। এই কুশীলব পরিচিতির মাধ্যমে নাটক পাঠের পূর্বেই দর্শক নাটকের পাত্রপাত্রীদের সঙ্গে পরিচিত হয়ে যান। ফলে নাটকের অভ্যন্তরে প্রবেশের পরে পাঠকের আর কোনো অসুবিধা হয় না। নাটকের রীতি মেনেই মুকুট নাটকে রয়েছে অঙ্ক ও দৃশ্য ভাগ। যদিও এটি একটি ক্ষুদ্র নাটক, তবু এর মধ্যে রয়েছে দৃশ্যভাগও। প্রত্যেকটি দৃশ্যে চরিত্রগুলো নিজের নিজের ভূমিকা পালন করে গেছে। যেহেতু এটি নাটক আর পাঠক এর পূর্বেই এর চরিত্রগুলির সঙ্গে পরিচিত হয়ে আছেন, তাই আর নতুন করে নাট্যকারকে পরিচালকের ভূমিকা নিতে হয় না। মুকুট গল্পে মধ্যম রাজকুমার ইন্দ্রকুমারকে অস্ত্রশালায় বন্দী রাজধরের সন্ধান দিয়েছিল স্বয়ং কমলা দেবী। কিন্তু নাটকটিতে এই কার্য সম্পাদনের জন্য রবীন্দ্রনাথ প্রতাপ নামের একটি চরিত্র সৃষ্টি করেছেন। যুবরাজদের অস্ত্র পরীক্ষায় রাজধর জিতেছিল, যদিও তিনি পরের পরিচ্ছেদে রাজধর কিভাবে জিতেছিলেন তার বর্ণনা করেছেন। কিন্তু নাটকে রাজধর যে কেমন করে জিতেছিলেন তার একটা আভাস সঙ্গে সঙ্গেই নাট্যকার দিয়েছেন। ঈশা খাঁ ইন্দ্রকুমারকে জিজ্ঞাসা করেছিলেন যে এর মধ্যে তার অস্ত্রশালায় কেউ প্রবেশ করেছিল কিনা। এর উত্তরে ইন্দ্রকুমার বলেছে, সে কথার প্রয়োজন নেই খাঁ সাহেব। ইন্দ্রকুমারের এই উত্তরে সমস্যাটা যে কোথায় সে সম্পর্কে আমাদের আর কোনো সন্দেহ থাকে না। নাটকের ক্ষেত্রে আমরা দেখি অনেক সংলাপের মধ্য দিয়ে নাটকটি ধীরে ধীরে যেন সমাপ্তির দিকে এগিয়ে গেছে। নাটকে সৈনিকের চরিত্র ও সংলাপের অনুপ্রবেশ ঘটেছে। নাটকের শেষে রাজধর চরিত্রের অনুপ্রবেশ ঘটিয়েছেন নাট্যকার। মুকুট নাটকের ক্ষেত্রে দেখা যায় এর প্রথমেই রয়েছে নাটকের কুশীলব পরিচিতি, এবং এর মাধ্যমে আমি যেটা একটু আগেও বলেছিলাম যে দর্শক বা পাঠক, বিশেষ করে পাঠকের কথাই বলবো আমরা, পাঠক কিন্তু নাটকের ভিতরে প্রবেশ করার আগেই তিনি একজন পাঠক সমস্ত ইয়ের সঙ্গে, কুশীলবদের সঙ্গে বা নাটকের পাত্র পাত্রীদের সঙ্গে পরিচিত হয়ে যান। এই নাটকটি, মুকুট নাটকটি, এটি ক্ষুদ্র নাটক, কিন্তু তা সত্ত্বেও এর মধ্যে 12টি অঙ্ক থাকলেও এর মধ্যে দৃশ্যভাগ রয়েছে, এবং আমরা দেখি প্রত্যেকটি চরিত্র এই নাটকে নিজের নিজের ভূমিকা পালন করে গেছে।